হ্যালো। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? 4 নম্বর ক্লাস। হ্যাঁ, আজকে 4টা ক্লাস। তো আজকে আমাদের টপিক হচ্ছে ডেটাবেজ আর্কিটেকচার নিয়ে আমরা কথা বলছি। তো আজকে ডেটাবেজের স্টোরেজ আর্কিটেকচার নিয়ে কথা বলবো। ডেটাবেজ স্টোরেজ আর্কিটেকচারে যে যে ফাইলগুলো আছে, কন্ট্রোল হুম, ফাইল, ডেটা ফাইল, অনলাইন রিডলগ ফাইলস, প্যারামিটার ফাইল, ব্যাকআপ ফাইল, আর্কাইভড রিডলগ ফাইলস, পাসওয়ার্ড ফাইল, অ্যালার্ট লগ অ্যান্ড ট্রেস ফাইলস। এখন এখানে একটু শর্টলি বলে যাই কোন ফাইলটা আসলে কিসের জন্য ব্যবহৃত হয়। ডেটাবেজ স্টোরেজ আর্কিটেকচার, the files that constitute an Oracle database are organized into the following। মানে ওরাকল ডেটাবেসটা এই যে নিচের ফাইলগুলো নিয়ে অর্গানাইজড বা গঠিত। যে ফাইলগুলো সেগুলো ফার্স্ট ওয়ান হচ্ছে কন্ট্রোল ফাইল। কন্ট্রোল ফাইল, কন্ট্রোল। এই কন্ট্রোল ফাইলে ওরাকল ডেটাবেজের নিজস্ব ডেটাগুলো থাকে। আর অন্যভাবে যদি বলেন যে ডেটাবেজের কন্ট্রোলিং ইনফরমেশনটা থাকে কন্ট্রোল ফাইলে। যেগুলো সে ডাটাবেসকে কন্ট্রোল করবে। হ্যাঁ, মানে যেই সমস্ত প্যারামিটার বা ইনফরমেশন দ্বারা ডেটাবেসটা কন্ট্রোল হয় সেই ইনফরমেশনগুলো কন্ট্রোল ফাইলে থাকে। তার সাথে সাথে আমাদের ডেটা ফাইলে, ডেটাবেজে যেই ডেটা থাকে ওই ডেটাগুলোর মেটা ডেটাটা থাকে। এখন কোশ্চেন হতে পারে মেটা ডেটা কোনটা? ডেটা অ্যান্ড মেটা ডেটা দুটো জিনিস। ডেটা হচ্ছে, সাপোজ ধরেন খোরশেদ আলম, অ্যাড্রেস নিউ ইয়র্ক, ফ্রম বাংলাদেশ। এটা হচ্ছে ডেটা, এটা হচ্ছে আপনার ডেটা। কিন্তু আমরা মেটা ডেটা বলবো তাহলে কাকে? মেটা ডেটা হচ্ছে আপনার ডেটাটাকে একটা টেবিলে অর্গানাইজ করার জন্য আপনি ওই ডেটার হেডার ব্যবহার করেছেন না? খোরশেদ আলমের জি। উপরে লিখেছেন নেম, নিউ ইয়র্ক উপরে লিখেছেন আপনি কি অ্যাড্রেস, কারেন্ট লোকেশন বা কারেন্ট অ্যাড্রেস। তারপরে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের উপরে লিখেছেন হোম কান্ট্রি। এই যে নেম, অ্যাড্রেস, হোম কান্ট্রি, এটা হচ্ছে এই মেটা ডেটা। এই হেডারটা হচ্ছে কি মেটা ডেটা। তার মানে ডেটার হেডার যেটা সেটা হচ্ছে মেটা ডেটা। আপনার ডেটা ফাইলে যে ডেটাগুলো আছে সেই ডেটার মেটা ডেটাটাও কন্ট্রোল ফাইলে থাকে। এই মেটা ডেটাটা অবশ্য ডেটা ফাইলেও থাকে, মানে এটা একটা ব্যাকআপ হিসাবে। এই জন্য বলেছে ইট ক্যান অলসো কন্টেইন মেটা ডেটা রিলেটেড টু ব্যাকআপস। কন্ট্রোল ফাইলে ডেটাবেজের নিজস্ব ইনফরমেশন এবং ডেটার মেটা ডেটাগুলো থাকে। সেকেন্ড ফাইল যেটা, সেটা হচ্ছে কন্টেইন দ্য ইউজার অর অ্যাপ্লিকেশন ডেটা অফ দ্য ডেটাবেজ। ডেটা ফাইলে থাকে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের, আপনার, আপনি যে একজন ইউজার, আপনার যেই ডেটাগুলো, আপনার অর্গানাইজেশনের যেই ডেটাগুলো, সেই ডেটাগুলো থাকে হচ্ছে ডেটা ফাইলে, অ্যাজ ওয়েল এজ মেটা ডেটা অ্যান্ড দ্য ডেটা ডিকশনারি। সাথে সাথে মেটা ডেটাটাও থাকে। মেটা ডেটাটা দু জায়গাতেই থাকে, কন্ট্রোল ফাইলেও থাকে, ডেটা ফাইলেও থাকে, এবং ডেটা ডিকশনারিও থাকে। ডেটা ডিকশনারি যদি না থাকে তাহলে তো আমরা, কারণ হিউজ ডেটার থেকে ওই স্পেসিফিক লিটল অ্যামাউন্ট অফ ডেটা কোয়ারি করে নিতে পারবো না। ডিকশনারি দ্বারা এগুলো কি হবে? ম্যানেজ হবে।
থার্ড হচ্ছে অনলাইন রিডুলগ ফাইলস। এই রিডুলগ ফাইলের কথা আমরা এর আগেও দুটো ক্লাসে বলেছিলাম। রিডুলগ ফাইলসটা হচ্ছে অল চেঞ্জেস ইনফরমেশন সে ধরে রাখে রিডুলগ বাফার থেকে আফটার এভরি 3 সেকেন্ড লগ রাইটার সেই ডেটাটা লগ ফাইলে লিখে নেয়। এখানে একের অধিক লগ ফাইল থাকতে পারে। তো আমি বলেছিলাম যে অনলাইন অফলাইন দুই ধরনের লগ ফাইল থাকে। তো অনলাইন লগ ফাইল কথা বলা হয়েছে আর কি, অ্যালাউস ফর ইনস্ট্যান্স রিকভারি ফর দ্য ইনস্ট্যান্স। এই অনলাইন লগ ফাইলটা ইনস্ট্যান্স রিকভারির জন্য ব্যবহৃত হয়। ইফ দ্য ডেটাবেস সার্ভার crashes and does not lose any data files, the instance can recover the database with the information in these files. না আপনার কোনো কারণে ডেটাবেস সার্ভার ক্র্যাশ করলো, ডেটা ফাইল লস হয়ে গেল, কিন্তু আপনি কোনো লসের সম্মুখীন হবেন না। এই ফাইল আপনাকে ওই যে আনসেভড ডেটাটাও কি করবে, রিকভার করার একটা সুযোগ দিবে। এখান থেকে আপনি ডেটাবেসটাকে যখন রিকভার করবেন, এই ডেটাগুলোও সে আপনাকে কারেন্ট ডেটা হিসাবে প্রেজেন্ট করবে। এখানে আরো অনলাইন রিডুলগ ফাইল থেকে সে করবে, রিকভার করে যখন করবে। হ্যাঁ, অনলাইন রিডুলগ ফাইল থেকে ডেটাটা রিকভার করবে। এখানে আরো মেকানিজম আছে, তো ওই মেকানিজমের দিকে এখন যাচ্ছি না আর কি। এছাড়া কিছু এডিশনাল ফাইল আছে। তো এডিশনাল ফাইল বলতে যে এগুলো না থাকলে চলবে তা কিন্তু না, কিছু ফাইল আছে যেগুলো লাগবে। এডিশনাল হলেও কিছু ফাইল আছে লাগবে, যেমন প্যারামিটার ফাইল, পাসওয়ার্ড ফাইল, এগুলো লাগবেই। The following additional files are important to the successful running of the database. এই সাকসেসফুল রানিং এর কথা বলে এডিশনাল হলেও এগুলোকে ইম্পর্টেন্স দিয়েছে আর কি। প্যারামিটার ফাইল is used to define how the instance is configured when it starts up. ইনস্ট্যান্স যখন স্টার্ট হয় তখন সে ওখানে, আমি এর আগে আপনাকে বলেছিলাম ইনস্ট্যান্ট স্টার্ট, দ্যাট মিনস হচ্ছে সে মেমোরি অ্যালোকেট করে, প্রসেসগুলোকে স্টার্ট করে। এখানে এই প্যারামিটার ফাইলটাকেও সে কি করে, কনফিগার করে। এই প্যারামিটার ফাইলে কনফিগার করে কিছু ইনফরমেশন সে লিখে, ওই ইনফরমেশন নিজেই লেখে। হ্যাঁ, অটোমেটিক্যালি সে এটাকে ডিফাইন করে হচ্ছে এই কারণে যে আপনার যে ইনস্ট্যান্সটা ইউজ হবে, ইনস্ট্যান্স কোন কোন পাথগুলো সে ব্যবহার করবে, কি কি পাথ ব্যবহার করবে, কি কি পরিমাণ মেমোরি সে ব্যবহার করবে, আদার্স যে তার ইন্টারাকশনে যে যে পাথগুলো ব্যবহৃত হবে, সব পাথগুলো সে এই প্যারামিটার ফাইলে লিখে ফেলে। আর এই ডেটাবেসটা, এই ইনস্ট্যান্সটা যতক্ষণ স্টার্ট থাকবে ততক্ষণ পর্যন্ত এই প্যারামিটারের ফাইলের প্যারামিটারগুলো দ্বারা এই ইনস্ট্যান্সটা নিয়ন্ত্রিত হবে। বুঝতে পারছেন? তারপরে হচ্ছে পাসওয়ার্ড ফাইল। আচ্ছা, আমি আপনাকে এখানে পাসওয়ার্ড ফাইলটা দেখানোর আগে একটা জিনিস দেখাই। এখানে দেখেন, এখানে আমি ইউজার নেম লিখেছি কি সিএসডিবি, ইন্টার পাসওয়ার্ড, কোনো পাসওয়ার্ড প্রোভাইড করলাম না।
কানেকশন নিয়েছে? না, কানেকশন তো, পাসওয়ার্ড তো পাই না সে। কানেকশন নিয়েছে কিনা? না, নেই। নিয়েছে। কানেক্টেড টু Oracle Database 12c Enterprise Edition. কানেক্ট সে কিভাবে নিল? সে তো পাসওয়ার্ড দেন নাই আপনি। Password file allows users using sysdba, sysoffer and system roles to connect remotely to the instance and perform administrative task. এই পাসওয়ার্ড ফাইল থেকে সে এই পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, আর এই পাসওয়ার্ড ফাইল ইউজ করেই রিমোটলি একজন ডিবিএ অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্কগুলো কমপ্লিট করতে পারবে, পারফর্ম করতে পারবে। তার মানে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বা ডিবিএ ট্র্যাকের যে ইউজারগুলো আছে সেগুলোর পাসওয়ার্ডগুলো এখানে এই ফাইলে থাকে। তারপর আসেন ব্যাকআপ ফাইলস আর ইউজ টু ফর ডেটাবেস রিকভারি। আমরা ম্যানুয়াল ব্যাকআপ নিতে পারি অথবা শিডিউল ব্যাকআপ নিতে পারি। ব্যাকআপটা হচ্ছে আমরা ডেটাবেস তো যে কোনো সময় ক্রাশ করতে পারে, মেশিন ক্রাশ করতে পারে, ডেটা লস হতে পারে। তো এই লস ঠেকানোর জন্য আমরা কি করব, শিডিউল ব্যাকআপ নিব অথবা প্রতিদিন একটা ব্যাকআপ নিলাম। এটা আপনার কোম্পানির রুলস রেগুলেশনের উপরে ডিপেন্ড করবে কি ধরনের ব্যাকআপ হবে। কি প্রতিদিন কি ফুল ডাটাবেস ব্যাকআপ নিবে, নাকি নির্দিষ্ট একটা দিনে ফুল ডাটাবেস ব্যাকআপ নিবে, তারপরে ইনক্রিমেন্টাল ছোট ছোট ব্যাকআপ নিবে। তো যে ব্যাকআপে নিয়ে থাকেন এটা হচ্ছে ডেটাবেসটা যদি ক্রাশ করে ওই ফাইল থেকে ওই ডেটাগুলোকে রিকভার করা। গত ক্লাসে আমি বলেছিলাম, ধরেন আপনার ব্যাকআপ আছে, আপনি আজকে ব্যাকআপ নিয়েছেন, ব্যাকআপ নেওয়ার কিছুক্ষণ পরে আপনার ডেটাবেসটা ক্র্যাশ করেছে। এখন তো আপনার মনে হইতে পারে যে হায় রে, আমার সব ডেটা তো চলে গেল, আমি ডেটাবেসে কানেক্ট হতে পারছি না, মানেই কি সব ডেটা লস। যদি ব্যাকআপ থাকে তাহলে কোনো ডেটা লস নেই। কিভাবে? কারণ ব্যাকআপ ফাইলগুলো তো আছে আপনার, ব্যাকআপ ফাইলগুলোকে আপনি সংরক্ষণ করবেন আপনার যে প্রসিডিউর ইউজ করে আপনি সেগুলোকে মেনটেন করেন সেই প্রসিডিউর অনুযায়ী। এরপরে ফ্রেশ একটা ডেটাবেস আপনি ইনস্টল দিলেন, সেই ডেটাবেসে এই ব্যাকআপ ফাইলটা যখন আপনি রিস্টোর করবেন তখন আবার আপনার সব ডেটাই আপনি পাবেন, মানে ব্যাকআপ পর্যন্ত যত ডেটা আছে সব ডেটা আপনি পাবেন। এই জন্য বলছে ব্যাকআপ ফাইল আর ইউজড ফর ডেটাবেস রিকভারি। এছাড়া আছে আর্কাইভ রিডিলগ ফাইল। আর্কাইভ রিডিলগ ফাইল contain an ongoing history of data changes that are generated by the instance. Using these files and backup of the database, you can recover a lost data file. That is, archive logs enable recovery restored data files. এটার কথা আমি বলেছিলাম, এটা হচ্ছে ওই আমাদের যে প্রসেসগুলোর কথা বলেছিলাম, আর্কাইভার একটা অপশনাল প্রসেস ছিল। এটা ইনেবল করে রাখলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনার ভিডিওলগ ফাইল অনলাইনে থাকবে এবং অফলাইনে থাকবে। অনলাইনে থাকা ফাইলটা যদি আপনি সুইচ করেন, আর্কাইভ নেবল থাকলে এই যেটা এতক্ষণ পর্যন্ত অনলাইনে ছিল যে ভিডিওলগ ফাইলটা, সেটার ইনফরমেশনগুলো সে কী করবে, আর্কাইভড করবে একটা সুনির্দিষ্ট ডেস্টিনেশনে, সে ডুপ্লিকেট করে রেখে দিবে, যেটা আপনার পরবর্তীতে ডেটাবেস রিকভারি ক্ষেত্রে কাজে লাগতে পারে। আর আপনি জানেন রিডিলগ ফাইল হচ্ছে যে কোনো ধরনের চেঞ্জেস ইনফরমেশন থাকে। ডেটা লসের হাত থেকে বাঁচানোর জন্য এটা হচ্ছে বাড়তি আর একটা সিকিউরিটি। Trace file, each server and background process can write to an associate trace file. আপনার
প্রসেসের সার্ভার এবং প্রসেসের যে ট্রেসিং ইনফরমেশনগুলো এই ফাইলে থাকে এবং অ্যালার্ট লগ সার্ভার মানে সার্ভার প্রসেসের যে ইয়েগুলো থাকে ইনফরমেশন গুলো, সার্ভার প্রসেস এবং ব্যাকগ্রাউন্ড প্রসেস। তাইলে সার্ভার প্রসেস গেল, ব্যাকগ্রাউন্ড, তাহলে ইউজার প্রসেসের যে জিনিসগুলো, ইউজার প্রসেস তো হচ্ছে জাস্ট একটা ইউজারের একটা রিকোয়েস্ট। ওইটা আচ্ছা, ওইটা জাস্ট একটা রিকোয়েস্ট। ওইটা কোনো এরকম ফাইলে থাকে না ইউজার ওইটা মেইনটেইন করার জন্য, ইউজার প্রসেস মেইনটেইন করার জন্য? এটা হচ্ছে আপনি ক্লায়েন্ট সাইড থেকে একটা রিকোয়েস্ট পাঠাইলেন শুধু, অ্যালার্ট লগ ফাইল এটা আবার প্রয়োজন আছে। দিস আর স্পেশাল ট্রেস এন্ট্রিস। এখানে অনেক সময় দেখবেন যে কিছু কিছু এরর যখন রেজ করবে, ওই এররগুলো আপনাকে বলবে এই অ্যালার্ট লগ ফাইলে দেখার জন্য। অ্যালার্ট লগ ফাইলে ডেটাবেসটা কখন স্টার্ট হয়েছে বা ডেটাবেসটা কোন লেভেল পর্যন্ত গিয়ে স্টার্ট হতে পারেনি বা কোন ধরনের এরর রেইজ করেছে, সেই ইনফরমেশনগুলো অ্যালার্ট লগ ফাইলে আপনি পাবেন। বুঝতে পারছেন বিষয়টা? জি। এবার আসি আমরা লজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ডেটাবেস স্ট্রাকচার। আপনি জানেন বা আমিও এর আগেও বলেছিলাম যে ডেটাবেজের লজিক্যাল এবং ফিজিক্যাল এক্সিস্টেন্সি আছে। তো এখানে আমরা ডেটাবেজের লজিক্যাল এবং ফিজিক্যাল স্ট্রাকচারটা নিয়ে কথা বলবো। ফার্স্ট ধরে নেই এটা হচ্ছে আমার একটা ডেটাবেজ। আমার যে ডেটাবেজ এটা কিন্তু আসলে ফিজিক্যালি আমরা এটাকে ট্রিট করতে পারি না, ফিজিক্যাল এক্সিস্টেন্সি খুঁজে বের করতে পারবো না। তো এই জন্য ডেটাবেজ যে আইডিয়াটা এটা কিন্তু লজিক্যাল। ডেটাবেজটা কি লজিক্যাল, কিন্তু এটা মনে একটা কনফ্লিক্ট করে না, মানে এটা তো সাধারণত মনে হয় যে এটা ফিজিক্যাল হইতে পারে, কিন্তু না আমরা এটাকে ধরতেছি লজিক্যাল। হ্যাঁ, এটা ফিজিক্যাল। আসলে ডেটাবেজ বলে তো কোনো কিছু নাই। ফিজিক্যালি ডেটাবেজ বলে তো আপনি কিছু পাবেন না আপনার পিসিতে। তাহলে আপনার কাছে ফিজিক্যাল মনে হলেও এটা কিন্তু ফিজিক্যাল না। কেন? কারণ আপনি আপনার পিসিতে কোনো এক্সিস্টেন্সই পাচ্ছেন না। আপনার পিসিতে কিসের এক্সিস্টেন্সি পাবেন? সেটা হচ্ছে ডেটা ফাইলের। আপনি কিছু ডেটা ফাইল পাবেন। তাহলে ফিজিক্যাল এক্সিস্টেন্সি আছে কার? ডেটা ফাইলের। ফিজিক্যালি ডেটাবেজ বলতে যদি আপনি কিছু খুঁজতে যান, খুঁজে পাবেন শুধু ডেটা ফাইল। এখানে ডেটাবেজ লজিক্যালি যে ডেটাবেজটা, এই ডেটাবেজটা কয়েকটা টেবিল স্পেসে বিভক্ত। কয়েকটা টেবিল স্পেসে বিভক্ত। এই টেবিল স্পেসের আন্ডারে একটা টেবিল স্পেসে একাধিকও ডেটা ফাইল থাকতে পারে। এই টেবিল স্পেসের আন্ডারে হচ্ছে ডেটা ফাইল। এই ডেটা ফাইলেরই ফিজিক্যাল এক্সিস্টেন্সি আছে শুধু। এই ডেটা ফাইলগুলোর স্টোরেজ সিস্টেমস এই নিচের যে কোনো একটা হতে পারে, ডিফল্ট ফাইল সিস্টেম। আর আমরা এখানে ফাইল সিস্টেম নিয়ে কথা বলবো। তাহলে ডেটাবেজের ফিজিক্যাল যে স্ট্রাকচার, সেখানে আমরা কি পাইলাম? ডেটা ফাইল। আর লজিক্যালি ডেটাবেজ কালেকশন অফ ডেটা অ্যাজ এ ট্রিটেড ইউনিট। এই ডেটাবেজটাকে আমরা ডিভাইড করতে পারি মাল্টিপল টেবিল স্পেসে, তবে অ্যাটলিস্ট দুটো টেবিল স্পেস থাকবেই।
এক একটা টেবিল স্পেস একাধিক সেগমেন্টে বিভক্ত হতে পারে, বা একাধিক সেগমেন্ট নিয়ে এক বা একাধিক সেগমেন্ট নিয়ে একটা টেবিল স্পেস, একটা সেগমেন্ট একাধিক এক্সট্রেন্ডে বিভক্ত, একাধিক এক্সট্রেন্ড নিয়ে একটা সেগমেন্ট, আর সেগমেন্টে আছে অনেকগুলো ওরাকল ডেটা ব্লক। একদম গ্র্যানুলার প্রসেসে যদি আপনি যান, মানে অণু কি পরমাণু, পরমাণু ভাঙলে আমরা কি পাই? ইলেকট্রন, নিউট্রন, প্রোটন। এই লেভেলে যদি যান, এই লেভেলে গেলে আমরা কি পাই? ওরাকল ডেটা ব্লক। এখন নিচের দিক থেকে আমরা আসি। নিচের দিক থেকে আসলে ডেটা ব্লকের, ওরাকল ডেটা ব্লকের কালেকশন হচ্ছে এক্সটেন্ড, এক্সটেন্ডের কালেকশন হচ্ছে সেগমেন্ট, সেগমেন্টের কালেকশন হচ্ছে টেবিল স্পেস, টেবিল স্পেসের কালেকশন হচ্ছে ডেটাবেস। যে এখানে বলেছে দ্য ডেটাবেস হ্যাজ লজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার্স। Databases, table spaces, and data files. The relationship among databases, table spaces, and data file is illustrated in the slide. Each database is logically divided into two or more table spaces. আমি একটু আগেও বলেছিলাম যে কমপক্ষে দুটো টেবিল স্পেস থাকবে, এই জন্য টু or more বলছে। One or more data file are explicitly created for each table space to physically store the data of all segments in the table space. A table space's data file can be physically stored. Data file গুলো কোথায় আছে? Physically table space on any supported storage technology, যেই কোনো সাপোর্টেড স্টোরেজ টেকনোলজিতে। এখন যদি আপনি টেবিল স্পেসের ডেফিনেশনে যান, টেবিল স্পেস ডেটাবেস ইজ ডিভাইডেড ইনটু লজিক্যাল স্টোরেজ ইউনিটস কল টেবিল স্পেস। টেবিল স্পেস বলছে লজিক্যাল স্টোরেজ ইউনিট, ফিজিক্যাল কোনো কিছু নেই। হুইচ গ্রুপ রিলেটেড লজিক্যাল স্ট্রাকচারস অর ডেটা ফাইল টুগেদার। ডেটা ব্লক, ডেটা ব্লকস হচ্ছে at the finest level of granularity, একদম সর্ব ক্ষুদ্র কণা যেটা, ডেটার কণা যেটা, সেটার নাম হচ্ছে ডেটা ব্লক। Oracle databases, data is stored in data blocks. Oracle database এর ডেটাগুলো স্টোর হয় ডেটা ব্লক আকারে। One data block corresponds to a specific number of bytes of physical space on the disk. A data block size is specified for each table space when it's created. এই ডেটা ব্লকের সাইজটা টেবিল স্পেস ক্রিয়েট করার সময় আপনি ডিফাইন করে দিতে পারেন, স্পেসিফাই করে দিতে পারেন। ডিফল্ট হচ্ছে 8 KB। এক্সটেন্ড কি জিনিস? The next level of logical database space is an extend. An extend is a specific number of contiguous Oracle data block obtained in the single allocation that are used to store a specific types of information. এখান থেকে মানে টোটাল আলোচনা থেকে আপনি পাইলেন ডেটাবেসটা যদি ভাঙা হয় দুই বা ততোধিক টেবিল স্পেস পাওয়া যায়। টেবিল স্পেস যদি ভাঙা হয় সেগমেন্ট পাওয়া যায়। সেগমেন্ট যদি ভাঙা হয় বা ম্যাগনিফাই করে দেখা হয় অনেকগুলো এক্সটেন্ড পাওয়া যায়।
আর এক্সটেন্ডের মধ্যে আছে অনেকগুলো ডেটা ব্লক। হাইস্ট লেভেল ডেটাবেস, ফাইনেস্ট গ্রানুলার পয়েন্ট ডেটা ব্লক। তাহলে তো আপনার মানে ডাটা ব্লকটাই আস্তে আস্তে তৈরি করতে করতে একটা পুরোপুরি সে একটা ডাটাবেসে চলে যেতেছে। হ্যাঁ, একটা ডেটাবেস হচ্ছে, আমি কিন্তু ডেটাগুলোকে ব্লক আকারে রাখছি আর সব ডেটা মিলে লজিক্যালি আমি সেটাকে বলছি এটা একটা ডেটাবেস। এই জন্য বলেছি এটা ফিজিক্যাল এক্সিস্টেন্স। তাহলে ডাটা ব্লকটা হলো মানে একটা সিস্টেমেটিক ওয়ে থেকে আস্তে 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 সে কখনো ডেটাবেসে রূপান্তর হচ্ছে, যখন কোনো সেগমেন্ট রূপ ধারণ করতেছে, তখন কখনো টেবিল স্পেসের মানে সংজ্ঞায়িত হইতেছে, তারপরে যায় ডাটাবেসে আসলো সে। মানে এটা হচ্ছে লজিক্যালি এটাকে ভাগ করে নিল আর কি। ধরেন পুরো পৃথিবীটাকে 7টা মহাদেশে ভাগ করলেন, তারপরে বিভিন্ন দেশ, একটা দেশকে বিভিন্ন প্রদেশ বা আমাদের যেমন ডিভিশন, ডিস্ট্রিক্ট, এই ধরনের আর কি। ফাইনালি একটা ফ্যামিলিটা হচ্ছে ডেটা ব্লক। ফ্যামিলি ডেটা ব্লক যেমন একটা ফ্যামিলিতে কয়েকজন মানুষ নিয়ে, এখানে ডেটা ব্লকে কিছু র ডাটা আছে এবং ডেটা হেডার আছে, মেটা ডেটা আছে। আপনি কোন জায়গায় ডাটা ব্লকে র ডাটা আছে, ডেটা ব্লকে আবার মেটা ডেটাও আছে। ওই ডেটা ব্লকটাকে আপনি ধরে নিতে পারেন একটা ফ্যামিলি। তারপরে আপনি উপরের দিকে যান আর কি, গ্রাম, ডিস্ট্রিক্ট, ডিভিশন, কান্ট্রি। আচ্ছা, এখানে কয়েক ধরনের সেগমেন্ট পাওয়া যায়। দ্য লেভেল অফ লজিক্যাল ডেটাবেস স্টোরেজ অ্যাবাভ দ্য এক্সটেন্ট ইজ কল্ড এ সেগমেন্ট। সেগমেন্ট ইজ এ সেট অফ এক্সটেন্ট, কারণ এখানে আমি বলেছি সেগমেন্ট ভাঙলে বা সেগমেন্টকে যদি আমরা দেখি, এক একটা সেগমেন্টে একাধিক কি থাকে, এক্সটেন্ট থাকে। এই কথাটাই এখানে বলেছে, এ সেগমেন্ট ইজ এ সেট অফ এক্সটেন্টস অ্যালোকেট ফর দ্য সার্টেন লজিক্যাল স্ট্রাকচার। ফর এক্সাম্পল, ডেটা সেগমেন্ট, ইন্ডেক্স সেগমেন্ট, আনডু সেগমেন্ট, টেম্পোরারি সেগমেন্ট। সেগমেন্টের তাহলে সে বলতেছে সেগমেন্ট ইজ এ সেট অফ এক্সটেন্ট, তার মানে এই সেটগুলোতে তার কাছে থাকে। মানে সে যে ডেটাগুলো রাখবে, ব্লকগুলো এক্সটেন্ডে রাখবে, ওই এক্সটেন্ডগুলোকে আবার সেগমেন্টে রাখবে। আর এখানে বিভিন্ন ধরনের সেগমেন্ট আছে, সেই কথাটা সে বলছে। ডেটা সেগমেন্ট, নন ক্লাস্টার or non-index table has data segment. All of the table's data is stored in the extent of its data segment. আচ্ছা মনির ভাই, আমরা যে এখানে ডাটা সেগমেন্ট এগুলো পড়তেছি বা এগুলো আমরা জানতেছি, এগুলো তো পরবর্তী যত ভার্সনে আসে, কিন্তু ওইখানে তো মনে হয় এত একটা মানে চেঞ্জ আসবে না যে আমরা যে জিনিসটা এখানে রপ্ত করলাম বা বুঝতে পারলাম, ওইটা তো ওখানে আমি আপনাকে এখানে একটা জিনিস বলে নেই, যেটা হচ্ছে 20% চেঞ্জ হয়, 20%। আর ওই চেঞ্জটা শুধুমাত্র হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমটাকে সে আরো স্ট্রং করে, এটাই। তো ডেটা সেগমেন্টে থাকে কি, ডেটা। আমরা যেই টেবিলগুলো চিনি, আমরা কি চিনি, টেবিল। ডেটা কোথায় থাকে, টেবিলে থাকে। আমরা এমপ্লয়িজ টেবিলে এমপ্লয়ি ইনফরমেশন রাখি। এই টেবিলটা কোথায় থাকে, টেবিলটা থাকে হচ্ছে সেগমেন্টে। এটা একটু মনে রাখেন, টেবিলটা কোথায় থাকে, সেগমেন্টে। তো ইউজার্স টেবিল বা ইউজার্স ডেটাগুলো যেখানে থাকে সেটা হচ্ছে ডেটা সেগমেন্ট। আর ইন্ডেক্স সেগমেন্ট, each index has an index segment that store all of its data. undo segment, এখানে আন্ডু নামে একটা টেবিল স্পেসও থাকবে। আন্ডু নাম কি থাকবে, টেবিল স্পেস। কারণ হচ্ছে আপনি তো ধরেন কোনো একটা ডেটা ডিলিট করলেন,
ডিলিট করলে আপনি আবার রোল ব্যাক করতে পারেন না। জি। তাহলে যেটা ডিলিট করে দিয়েছেন এখন রোল ব্যাক করলে প্রিভিয়াস ডাটাটা কোথা থেকে আসবে? আগের ডাটা থেকে। আগের ডাটা থেকে। আগের ডাটা তো ডিলিট করে দিয়েছেন, এখন এটা কোথায় আছে? ওই আনডু নামে একটা টেবিল স্পেস থাকবে, ওই টেবিল স্পেসে আনডু ডাটা ফাইল থাকবে, আনডু সেগমেন্ট। এই আনডুস এই জন্য বলছে আনডু সেগমেন্টস ওয়ান আনডু টেবিল স্পেস ইজ ক্রিয়েটেড ফর ইচ ডাটাবেস ইনস্ট্যান্স। দিস টেবিল স্পেস contains numerous undo segments to temporarily store undo information. ইনফরমেশন। মানে যেটা আপনি ডিলিট করলেন সেই ডিলিটেড ডাটাটা কোথায় চলে যাবে? আন্ডুতে চলে যাবে। তো এখানে আবার আন্ডু নিয়ে একটা চ্যাপ্টারও আছে। আন্ডু কিছু ম্যানেজের ব্যাপার স্যাপার আছে, আন্ডু রিটেনশনের ব্যাপার আছে, আন্ডু ডাটাটা কতক্ষণ পর্যন্ত আপনি ডিলিট করে দিলেন, কত সময় পর্যন্ত বা কয়দিন পর্যন্ত ওই ডাটাটা থাকবে, এটার একটা মানে আছে আর কি, সিস্টেম আছে। তো এই সিস্টেম নিয়ে আমরা কথা বলবো। কারণ আমরা প্রাথমিকভাবে যেটা দেখি সেটা হচ্ছে কি, আপনি চাইলে কমিট করলে আর রোল ব্যাক করা যায় না, তাই না? আবার দেখা গেল যে আমি কিন্তু কমিট করি নাই, তারপরেও রোল ব্যাক হচ্ছে না। এটারও একটা মেকানিজম আছে, এটারও একটা ব্যাপার আছে। আরেকটা আছে মানে যে কমিট করার পরে কি ডাটা ব্যাকআপ করা যাবে? কমিট করার পরেও ওই ডেটাটাকে আপনি আনডু করতে পারবেন। কমিট করার পরেও আনডু করতে পারবেন, সেটার জন্য একটা রিটেনশন পিরিয়ড বলা থাকে। ধরেন কথার কথা, আমরা এই রিটেনশন পিরিয়ড যদি বলে দেই 1 সপ্তাহ বা 15 দিন, 15 দিন পর্যন্ত ওই ডেটাটা আপনি কমিট করেছেন, তারপরেও সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। সেটার জন্য আপনাকে এক্সট্রা মেকানিজম অ্যাপ্লাই করতে হবে আর কি। টেম্পোরারি segments. Temporary segments are created by Oracle database when a SQL statement needs a temporary word area to complete execution. যখন একটা SQL স্টেটমেন্ট এক্সিকিউট করবেন, এই এক্সিকিউশনের জন্য টেম্পোরারি জায়গা লাগে, টেম্পোরারি কাজ করার জন্য জায়গা লাগে। এই জন্য ওরাকল ডেটাবেস ক্রিয়েটের সময় একটা টেম্পোরারি সেগমেন্ট ক্রিয়েট হয়। আর এই টেম্পোরারি সেগমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনি কোনো এসকিউএল স্টেটমেন্ট এক্সিকিউট করে ডেটা পাবেন না, কারণ সে তো টেম্পোরারিলি ওই ডেটাটা একটা জায়গায় রেখে তারপরে আপনাকে রিটার্ন করবে। যদি টেম্পোরারি টেবিল স্পেস না থাকে তাহলে এসকিউএল স্টেটমেন্ট এক্সিকিউট করতে পারবেন না। তাহলে আমরা যখন এসকিউএল স্টেটমেন্টটা লিখি তাহলে ওটা কি নিশ্চয় টেম্পোরারি সেগমেন্টে চলে যেতেছে? হ্যাঁ, টেম্পোরারি সেগমেন্ট ইউজ করেই সে আপনাকে রিটার্ন করছে। তাহলে তো মনে কি মানে কমিট করলে তো তাহলে এখান থেকে তো অন্য জায়গায় চলে যাবে আমরা যখন কমিট করলাম। এখানে তো আমি এর আগেও বলেছিলাম, ওই যে আপনাকে যখন রিডের বিষয়টা বলেছি না, হ্যাঁ আচ্ছা। এখানে টেম্পোরারি বিষয়টা হচ্ছে আপনি যে কাজ করতেছেন, একটা স্টেটমেন্ট লিখলেন, ডেটাটা টেম্পোরারি সে তুলে এনে রাখলো, ওই জন্য একটা টেম্পোরারি জায়গা দরকার না? আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমি আপনাকে দিতে পারি। ধরেন আপনার সামনে দুটা গ্লাস আছে, এখন একটা গ্লাসে জুস আছে আর একটা গ্লাসে ওয়াটার আছে। এখন আপনি চাচ্ছেন যে গ্লাসে জুস আছে সেই গ্লাসে ওয়াটার রাখবেন, যে গ্লাসে ওয়াটার আছে সেই গ্লাসে জুস রাখবেন। এখন কিভাবে? এইটা তার আগে তো এইটারে কি করে নিতে হইব, মানে আরেকটা গ্লাস লাগবে, টেম্পোরারি একটা ইয়া লাগবে। হ্যাঁ, টেম্পোরারি একটা লোকেশন লাগবে। এখন আপনি যে ডেটা প্রসেস করবেন, আপনি যে ডেটাবেস থেকে তুলে এনে দেখবেন, আপনার একটা টেম্পোরারি জায়গা লাগবে। সেগমেন্টস, এক্সটেন্ডস এন্ড ডেটা ব্লক, এখানে আপনাকে পিকচার দিয়ে বোঝানো হয়েছে আর কি। Segments exist in a database. Segments are collection of
এক্সটেন্ড, এই যে সেগমেন্ট নামক বক্স, এই বক্সে কি আছে, অনেকগুলো এক্সটেন্ড আছে। এক্সটেন্ড আছে। এক্সটেন্ডস আর কালেকশন অফ ডেটা ব্লকস। এই এক্সটেন্ড এখানে ইয়েলো দুটো আছে, এই একটা এক্সটেন্ড যদি ওপেন করা হয় তাহলে এই এক্সটেন্ডের মধ্যে অনেকগুলো ডেটা ব্লক পাওয়া যাবে, কারণ এটা হচ্ছে কালেকশন অফ ডেটা ব্লকস। ডেটা ব্লকস আর ম্যাপড টু ডিস্ক ব্লক। এই ডেটা ব্লকটাই হচ্ছে কি ম্যাপিং করা আছে কোথায়, ডিস্কে, স্টোরেজে, ফাইল সিস্টেমে। টেবিল স্পেস অ্যান্ড ডেটা ফাইল। টেবিল স্পেস এবং ডেটা ফাইলের যে সম্পর্ক, এই সম্পর্কটা আমরা একটু দেখব। এই দেখেন একটা টেবিল স্পেস, একটা টেবিল স্পেসে এক বা একাধিক ডেটা ফাইল থাকতে পারে। এই ডেটা ফাইলে ডেটাগুলো আছে, ডিফল্ট আমরা বলেছি 8 কেবি, এটা স্পেসিফাই করে দেয়া যায় 32 ম্যাক্সিমাম, 8 কেবি করে যদি হয়। এই যে এই ডেটাগুলো নিয়ে হয়েছে একটা এক্সটেন্ড। আবার ধরেন, মানে আমি এটা এখানে বুঝাচ্ছি, একটা সেগমেন্টে একাধিক ডেটা ফাইল থাকতে পারে। কারণ হচ্ছে আমরা যখন একটু আগে সেগমেন্টের লিস্ট পড়েছি, ডেটা সেগমেন্ট একটা পড়েছি না, ডেটা সেগমেন্ট, আমরা ওখানে বলেছি যে ডেটা সেগমেন্টে ইউজার অর অ্যাপ্লিকেশনস ডেটাগুলো থাকে। এই জন্য এখানে আবার দেখাচ্ছি, দেখেন এই যে এই ডেটা ফাইলে কি আছে, এক্সটেন্ড আছে, একাধিক এক্সটেন্ডও থাকতে পারে। এই ডেটা ফাইলে একটা এক্সটেন্ড আছে, এই দুটো এক্সটেন্ড মিলে কি হয়েছে, একটা সেগমেন্ট হয়েছে। আবার যখন আপনার বিগ কোনো ফাইল হবে, তখন একটা টেবিল স্পেসে একটাই ডেটা ফাইল হবে, তবে সেটা আবার বিশাল সাইজ, অনলি ওয়ান ডেটা ফাইল অ্যালাউড, লেস দেন 128 টিবি, 128 টেরাবাইট। এখন এই যে একটা টেবিল স্পেস এবং ডেটা ফাইলের সম্পর্কটা বুঝলেন, মানে একটা টেবিল স্পেসে অনেকগুলো ডাটা ফাইল থাকে, একটা বা একের অধিক ডেটা ফাইল থাকতে পারে। আর ডাটা ফাইলটা কিভাবে আছে সেটা তো বললামই। একটা টেবিল স্পেসের মধ্যে ধরেন আপনার কি আছে, সেগমেন্ট, আপনি বলেছেন টেবিল স্পেস, টেবিল স্পেস হচ্ছে কালেকশন অফ সেগমেন্ট। এই সেগমেন্টে আছে এক্সটেন্ড, আপনি বলেছেন কালেকশন অফ এক্সটেন্ড হচ্ছে সেগমেন্ট, আর একটা সেগমেন্টে একটা ডেটা ফাইল হতে পারে। ওকে, এখানে একটু দেখা যাচ্ছে যে মানে 64 কিলোবাইটে একটা, এখানে দেখা যাচ্ছে এক্সটেন্ড হইছে, আবার ওইখানে বলতেছে যে এক্সটেন্ড হইছে 96, মানে এই জিনিসটা বুঝলাম না, মানে এটা কেন? এখানে ব্যাপার হচ্ছে ডেটা ফাইল তো ছোট বড় হইতে পারে। এখানে তো এই যে কেবি 8 কেবি 8 কেবি করে আপনি হিসাব করেন না, আর 4 32 32 দ্বিগুণে 64, এখানে যদি 32 হয় 3 32 কত, 96। বুঝতে পারছেন এবার? মানে এখানকার এই ডাটা ফাইলটা একটু বড়, কারণ এখানে একটু ডেটা বেশি আছে। এখানে একটু ডেটা বেশি থাকার কারণে এই এক্সটেন্ডেড সাইজটাও একটু বড় হয়ে গেছে। ক্লিয়ার এবার বিষয়টা? এরপরে টোটালটা দুটো এক্সটেন্ড নিয়েই হয়েছে 160। A database is divided into table spaces, which are logical storage units that can be used to group related logical structures. Each database is logically divided into two or more table spaces. মানে এই টু দ্বারা আমরা বুঝে গেলাম যে ম্যান্ডেটরি হচ্ছে দুটা, দ্য সিস্টেম অ্যান্ড সিসঅক্স টেবিল স্পেসেস। এই যে ম্যান্ডেটরি যে দুটা, ম্যান্ডেটরি দুটা হচ্ছে একটা সিস্টেম আর একটা সিসঅক্স।
one or more data files are explicitly created for each table spaces to physically store the data of the logical structure in the database in the table space মানে একটা টেবিল স্পেসে এক বা একাধিক কি থাকতে পারে ডেটা ফাইল থাকতে পারে তো এখানে এই সিস্টেম এবং সিসক্স এই দুটো ম্যান্ডেটরি টেবিল স্পেস এই দুটো ম্যান্ডেটরি টেবিল স্পেসের পরিচয়টা আমাদের জানা থাকতে হবে কারণ এই দুটো ছাড়া ডেটাবেস রান পসিবল না এখানে এই দুইটা মানে মাস ম্যান্ডেটরি এগুলো এই দুইটা থাকবেই সিস্টেম আর সিসক্স কেন থাকবে এই যে এই পেজ আমি বলছি তাহলে আপনার কোশ্চেন থাকলেও সেটা চলে যাবে সিস্টেম এন্ড সিসক্স টেবিল স্পেসেস সিস্টেম এন্ড সিসক্স টেবিল স্পেসেস the system and sysocs table spaces are mandatory table spaces that are created at the time of database creation they must be online এই দুটা টেবিল স্পেস ম্যানুয়ালি ক্রিয়েট করা যায় কিন্তু সিস্টেম এবং সিসক্স এটা ডাটাবেস ক্রিয়েশনের সময় অটোমেটিক্যালি ক্রিয়েট হয় তাহলে আমরা দুইবার এটাকে একটা হলো সে মানে এটা হলো বিল্ড ইন মানে যেটা অরাকেলের ভিতরে থাকবে এটা হলো সিস্টেম আর সিসক্স আর এর বাইরে আমরা নিজেরাও ক্রিয়েট করতে পারবো হ্যাঁ কিছু কিছু আছে টেম্পোরারি কিছু যেগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট করা যায় তবে এই দুটা ম্যান্ডেটরি এই দুটো অবশ্যই ওই বাকি যেগুলো সেগুলো হচ্ছে আমরা যখন স্যাম্পল স্কিমা ক্রিয়েট করব তখন সেগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে এখন আমরা যেই সিস্টেম এবং সিসক্সের কথা বলছি ফার্স্ট ওয়ান হচ্ছে এই দুটা ম্যান্ডেটরি এই দুটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয় ডেটাবেস ক্রিয়েশনের সময় আর ডেটাবেসকে ওপেন করতে হলে এই দুটা অবশ্যই অনলাইনে থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে দে মাস্ট বি এগুলো অফলাইনে এগুলো রাখা যাবে না এই দুইটা ফাইলকে কোনোটাকে যদি আপনি অফলাইনে নিয়ে যান তাহলে আপনার ডেটাবেস ওপেন হবে না কারণ এগুলো কি আমরা অফলাইন অনলাইন এগুলো কি ম্যানুয়ালি করতে পারবো হ্যাঁ 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 এইজন্য কেন এই দুটা কেন ম্যান্ডেটরি দেখেন এই দুটাতে কি আছে সেটা জানলে আপনি বুঝতে পারবেন দ্য সিস্টেম টেবিল স্পেস ইজ ইউজড ফর কোর ফাংশনালিটি মানে ডেটাবেজের যে মেইন যে ফাংশনালিটি আছে মেইন ফাংশনাল ইস্যুগুলো এই টেবিল স্পেসে থাকে আর এটা ইউজে হয় মেইন ফাংশনালিটিগুলোর জন্য তাহলে ডেটাবেজ ওপেন হইতে হলে এটা লাগবে ও আচ্ছা ডাটা ডিকশনারি যে এগুলো টেবিলগুলো এগুলো সবগুলো এর অধীনে থাকবে সিস্টেম টেবিল স্পেসে থাকবে তাহলে আপনার ডেটাবেজ ওপেন করতে একটা টেবিল না তো অনেকগুলো টেবিল থাকবে তাই না এটা হলো সিস্টেম টেবিল স্পেস একটা এই টেবিল স্পেসে কোর ফাংশনাল অনেক ইনফরমেশন থাকবে সেখানে বলছে আর কি ফর এক্সাম্পল ডাটা ডিকশনারি টেবিল এখানে থাকে বুঝতে পারছেন ব্যাপারটা আর সে তো মানে শুধু স্পেসিফিক শুধু ডাটা ডিকশনারি নিয়ে হ্যান্ডেল করবে শুধু ডাটা ডিকশনারি না ডেটাবেজের টোটাল ফাংশনালিটি গুলোই এখানে থাকবে ফাংশনাল যত ইস্যু আছে মেইন ফাংশনাল ইস্যু তার মধ্যে একটা বলা হচ্ছে ডাটা ডিকশনারি সেকেন্ড আসেন অক্সিলারি সিসক্স টেবিল স্পেস ইজ ইউজড ফর এডিশনাল ডেটাবেস কম্পোনেন্টস এখানে এডিশনাল আর যা কিছু লাগে একটা ডেটাবেস নিয়ে কাজ করতে এডিশনাল যেমন এখানে এন্টারপ্রাইজ ম্যানেজার রিপোজিটরির কথা বলেছে এই এডিশনাল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এই সিসক্সে থাকে তাহলে এইখানে আমরা দুটো জিনিস বুঝলাম একটা হচ্ছে সিস্টেম টেবিল স্পেসে থাকবে ডেটাবেসের কোর ফাংশনালিটি সিসক্স টেবিল স্পেসে থাকবে এডিশনাল কম্পোনেন্টস আর দুটাই হচ্ছে অনলাইন থাকতে হবে সিস্টেম অ্যান্ড সিসক্স টেবিল স্পেস আর নট
recommended to be used to store applications data. এই দুটা আপনার ইউজারের ডেটা স্টোরের জন্য রিকমেন্ডেড নয়। দ্যাট মিনস ইউজারের ডেটা এই দুটার কোনোটাতে থাকে না। ইউজারের ডেটা জন্য আলাদা টেবিল স্পেস আপনি তৈরি করে নিতে পারেন, বা যদি ডিফল্ট যেটা ক্রিয়েট করবেন সেটাতে হচ্ছে ইউজার্স নামে ক্রিয়েট হবে ইউজারের ডেটা থাকার জন্য। টেম্পোরারি কাজ করার জন্য টেম্প নামে ক্রিয়েট হবে। Interacting with an Oracle database, memory, process and storage. এই চ্যাপ্টারে আমরা মূলত তিনটা জিনিস পড়েছি। একটা হচ্ছে মেমোরি, আরেকটা হচ্ছে প্রসেস, আরেকটা হচ্ছে স্টোরেজ। এখন এই ওরাকল ডেটাবেজে এদের ইন্টারাকশনটা আমরা দেখব, কিভাবে ওরা ইন্টারাক্ট করে, মানে এদের ইউজ আর কি। এখানে দেখেন ক্লায়েন্ট সাইড থেকে ইউজার কি করেছে, এই যে এসকিউএল ওপেন করেছে, ওপেন করে কানেকশন নিতে চাচ্ছে, তখন একটা ইউজার প্রসেস জেনারেট করেছে। আচ্ছা, আমি এখানে সিরিয়াল অনুযায়ী যাই, তাহলে বেটার হবে আপনার জন্য। The following example describe the Oracle database operations at the most basic level. It illustrates an Oracle database configuration in which the user and associated server process are on separate computers connect to a network. এটা নেটওয়ার্ক কানেকশনের কথা বলেছে আর কি। নেটওয়ার্ক দ্বারা কানেকশন নিলে মানে সার্ভারটা এক জায়গায়, ক্লায়েন্টটা আরেক জায়গায়, তাহলে কিভাবে মেমোরি, প্রসেস, স্টোরেজ ইন্টারাক্ট করে সেই কথাটা একটু বলছি। ফার্স্ট, an instance has started on node where the database is installed. মানে যেখানে ডেটাবেসটা ইনস্টল আছে, সেখানে ইনস্টল দেওয়া আছে মানে সার্ভারে, সেখানে কি হয়, ইনস্ট্যান্সটা স্টার্ট হয়, ওপেন কল দ্য হোস্ট অর ডেটাবেস সার্ভার, সেটাকে আমরা বলছি ডেটাবেস সার্ভার। ফার্স্ট কাজ হচ্ছে ডেটাবেস ইনস্ট্যান্স স্টার্ট করা। স্টার্ট কোথায় করবেন, যেখানে ডেটাবেসটা ইনস্টল দেওয়া আছে সেটাকে আমরা বলছি সার্ভার। A user starts an application spawning a user process. ইউজার যখন এই যে এসকিউএলটা ওপেন করলো, এসকিউএলটা ওপেন করার সাথে সাথেই একটা ইউজার প্রসেস জেনারেট করলো, একটা ইউজার প্রসেস জেনারেট করলো। The application attempts to establish a connection to the server. এটা স্টার্ট করলো, ইউজার প্রসেস জেনারেট করলো, দ্যাট মিনস কি সার্ভারে কানেকশন নেওয়ার জন্য সে কি করলো, অ্যাটেম্প্ট নিল। দ্য সার্ভার রানস, যখনই ইউজার প্রসেস জেনারেট করলো তখনই কি হলো, সার্ভার বুঝে গেছে, মানে ইনস্ট্যান্স বুঝে গেছে। ইনস্ট্যান্স কি করছে, বুঝে গেছে, বুঝে গিয়ে সে ইনস্ট্যান্ট বুঝা মানে সার্ভার প্রসেসটাই বুঝে যাবে। হ্যাঁ, তখন সার্ভার রানস এ লিসেনার, সার্ভার তখন কি করে, একটা লিসেনার রান করে। সার্ভারে তখন কি লিসেনার রান হয়। that has appropriate Oracle net service handler. এখানে একটা সার্ভিস আছে, যে সার্ভিসের নাম হচ্ছে নেট সার্ভিস। দ্য লিসেনার ডিটেক্টস দ্য কানেকশন রিকোয়েস্ট। সার্ভার ওই লিসেনার কি করে, ইউজার প্রসেসটা যে এস্টাবলিশড হয়েছে, একজন ইউজার যে একটা কানেকশন এস্টাবলিশড করতে চায়, ওই ইউজার প্রসেসটাকে ডিটেক্ট করে। মানে আমি এর আগেও বলেছিলাম, লিসেনার কি করবে, নিয়ে যাবে, নেটওয়ার্ক স্থাপন করবে, সে ডিটেক্ট করবে। কাকে ডিটেক্ট করবে,
ডিটেক্ট দ্য কানেকশন রিকোয়েস্ট, কানেকশন রিকোয়েস্ট ওই যে ক্লায়েন্ট যে রিকোয়েস্ট পাঠিয়েছে ফ্রম দ্য অ্যাপ্লিকেশন, কোথা থেকে, অ্যাপ্লিকেশন থেকে, অ্যান্ড দ্যাট ক্রিয়েটস ডিটেক্টেড সার্ভার প্রসেস অন বিহাফ অফ দ্য ইউজার প্রসেস। আচ্ছা, এই যে আমরা এটা শুনি যে ডেডিকেটেড সার্ভার, কি জানি ডেডিকেটেড সার্ভার, একটা হলো কি শেয়ার সার্ভার। শেয়ার ডেডিকেটেড আর শেয়ার হচ্ছে, যেমন আমরা এখানে একটা কথা বলেছি যে প্রত্যেক ইউজার প্রসেসের জন্য ইন্ডিভিজুয়াল সেপারেট সার্ভার প্রসেস। দ্যাট মিন্স কি, এই সার্ভার প্রসেসটা ওই ইউজারের জন্য ডেডিকেটেড, এটা আর কেউ ইউজ করবে না, অন্য কারো মাঝে এটা শেয়ার হবে না। যেহেতু এটা অন্য কারো মাঝে শেয়ার হবে না, এই জন্য এটা ডেডিকেটেড। ও মানে মানে আমার একটা এইচআর আর এইচআর বা এসকর্ট, এগুলো হলো ডেডিকেটেড না, এগুলো তো হচ্ছে ইউজারের নাম, সার্ভার প্রসেসটার কথা বলছি। যেমন আপনি এইচআর ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ইউজার রিকোয়েস্ট। এইচআর এর হয়েও অনেকেই রিকোয়েস্ট পাঠাতে পারে। আমি এর আগেও আপনাকে বলেছিলাম যে এইচআর নামেই কিন্তু একাধিক কানেকশন এস্টাবলিশড হতে পারে, একাধিক সেশন নিতে পারে। তো যতটা সেশন দিবেন, মানে যতটা রিকোয়েস্ট আসবে, প্রত্যেক রিকোয়েস্টের জন্য ইউজার প্রসেস জেনারেট করবে। ওই ইউজার রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করবে বা ডিটেক্ট করবে লিসেনার, অ্যাকসেপ্ট করবে সার্ভার প্রসেস। ওই সার্ভার প্রসেসটা হচ্ছে ডেডিকেটেড। দ্যাট মিনস ওই ইউজার প্রসেসের জন্য সুনির্দিষ্ট, এটা অন্য কেউ শেয়ার করতে পারবে না, অন্য কোনো ইউজার প্রসেস এই সার্ভার প্রসেসটাকে শেয়ার করবে না। যতটা ইউজার প্রসেস জেনারেট করবে ততটা সার্ভার প্রসেসও জেনারেট করবে। এই জন্য বলছে ক্রিয়েটস এ ডেডিকেটেড সার্ভার প্রসেস, কারণ ওই ইউজার প্রসেস, যেহেতু ইউজার রিকোয়েস্ট পাঠিয়েছে, এখন ইউজারের কার্যক্রম পরিচালনার জন্য ওই ইউজারের পক্ষে একটা ডেডিকেটেড সার্ভার প্রসেসও ক্রিয়েট হবে। আর এই ইউজার প্রসেস, এই যে সার্ভার প্রসেস ক্রিয়েট হবে, সেটা কোথায়, ইনস্ট্যান্সে। এই ইউজার প্রসেস এবং সার্ভার প্রসেসের মধ্যে লিঙ্ক স্থাপন করবে কে, লিসেনার। কারণ এই ইউজার প্রসেসটাকে ইনস্ট্যান্স থেকে তো লিসেনারটা রান হয়েছে। এখন এই লিসেনার ইউজারকে ডিটেক্ট করবে। ডিটেক্ট করা মানে হচ্ছে সার্ভারের প্রসেসের সাথে লিঙ্ক করে দেবে। দ্য ইউজার রানস এ ডিএমএল টাইপ এসকিউএল স্টেটমেন্ট অ্যান্ড কমিট দ্য ট্রানজ্যাকশন। 5 নম্বরে আসেন, দ্য সার্ভার প্রসেস রিসিভ দ্য স্টেটমেন্ট অ্যান্ড চেক দ্য শেয়ার্ড ফুল। সার্ভার প্রসেস ওই ইউজারের এসকিউএল স্টেটমেন্টটা কি করবে, রিসিভ করবে, এবং সেই স্টেটমেন্টটা শেয়ার্ড পুলে আছে কিনা সেটা চেক করবে। এর আগে আমরা শেয়ার পুলের ডেফিনেশনে বলেছিলাম যে শেয়ার্ড পুল কি হয়, সবার যত ইউজার আছে সব ইউজারের মধ্যে কি হয়, শেয়ার হয়। ফর এনি শেয়ার্ড এসকিউএল এরিয়া দ্যাট কন্টেইন অ্যান আইডেন্টিক্যাল দ্য এসকিউএল স্টেটমেন্ট। ও আচ্ছা, তাহলে আমরা যেটা লিখতেছি এসকিউএল এর যে স্টেটমেন্ট, এটা তো শেয়ার পুলে অবশ্যই যাবে। হ্যাঁ, শেয়ার পুলে যাবে। এখন আপনি যদি সেকেন্ড টাইম লিখে থাকেন, ধরেন আমি একবার যে স্টেটমেন্টটা লিখেছি সেই স্টেটমেন্টটা আপনিও লিখছেন, তখন সে ওই স্টেটমেন্টটা রিসিভ করে, সার্ভার প্রসেস স্টেটমেন্টটা রিসিভ করে সে গিয়ে শেয়ার পুলে খুঁজবে এটা আছে কিনা। শেয়ার পুলে যদি থাকে তাহলে আর সে ডেটা ফাইলে যাবে না আর কি, এটাই বলছে। কেন ডাটা ফাইলে কেন যাবে না আবার? কারণ এটা তো আছে, বাফারে আছে। আপনার শোরুমে আমি একজন কনজিউমার, আমি আপনার কাছে একটা কিবোর্ড চাইলাম। এখন কিবোর্ডটা আপনার শোরুমে আছে, আপনি কি আমাকে কিবোর্ড দেখানোর জন্য বা আমার কাছে কিবোর্ড বিক্রি করার জন্য এখন কি গোডাউনে যাবেন, নাকি শোরুমে যেটা আছে সেটাই দেখাবেন, বিক্রি করবেন? না, শোরুমে যেটা আছে এটাই দেখো। হ্যাঁ,
তো এখন এই জন্য কি করবে সার্ভার প্রসেস আপনার স্টেটমেন্টটা রিসিভ করবে, রিসিভ করে শেয়ার্ড পুলে ওই স্টেটমেন্টটা আছে কিনা সেটা চেক করবে, শেয়ার ডেটা ফাইলে যাবে না। যদি শেয়ার্ড পুলে না পায় তখন ডেটাবেজ যাবে। এই যে সামনে আছে, ইফ এ শেয়ার্ড এসকিউএল এরিয়া ইজ ফাউন্ড, যদি পায়, দ্য সার্ভার প্রসেস চেকস দ্য ইউজার অ্যাক্সেস প্রিভিলেজ। হ্যাঁ, আপনি যে স্টেটমেন্ট পাঠাইছেন সেই স্টেটমেন্ট শেয়ার্ড পুলে পাওয়া গেছে, এখন সে চেক করবে আপনি যে এটা চাইলেন আসলে আপনাকে কি এটা রিটার্ন দেওয়া যায় কিনা, আপনার এটা দেখার প্রিভিলেজ আছে কিনা। আপনি চাইলেই তো আপনাকে দেওয়া যাবে না, আপনি এটার জন্য অথরাইজ পারসন কিনা সেটা সে চেক করবে। দ্য সার্ভার প্রসেস চেকস, সার্ভার প্রসেস দেখছেন অনেক কাজ করে, ওই ইউজার যতক্ষণ কানেকশন থাকবে ততক্ষণ যত কাজ হবে এই সার্ভার প্রসেসই করে দিবে। সার্ভার প্রসেস চেকস দ্য ইউজার অ্যাক্সেস প্রিভিলেজ টু দ্য রিকোয়েস্টেড ডেটা, আপনি যে ডেটার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন সেটার প্রিভিলেজ আছে কিনা আপনার সেটা হচ্ছে চেক করবে। এন্ড দ্য এটা সিকিউরিটি অফিসার হিসেবে কাজ করতেছে। শুধু সিকিউরিটি অফিসার না, সব কাজ সে করে দিবে, এভরিথিং, আপনার যত কাজ কাম আছে সব সে করে দিবে। দ্য এক্সিস্টিং শেয়ার্ড এসকিউএল এরিয়া ইজ ইউজ টু প্রসেস দ্য স্টেটমেন্ট, পাইছে আপনার অথরাইজেশন আছে তখন সে কি করবে আপনার এই স্টেটমেন্টটা প্রসেস করে দিবে। কোথা থেকে? ওই এক্সিস্টিং শেয়ার্ড এসকিউএল এরিয়া থেকে। if a shared SQL area is not found, আপনি যে স্টেটমেন্টটা প্রোভাইড করছেন SQL এরিয়াতে এটা পাওয়া যায়নি, a new shared SQL area is allocated, এখন এই স্টেটমেন্টের জন্য শেয়ার্ড SQL এরিয়াতে নতুন একটা জায়গা সে বরাদ্দ করবে for the statement so that it can be পার্স অ্যান্ড প্রসেস, তখন সেই স্টেটমেন্টটা পার্স করবে, স্টেটমেন্টটা প্রসেস করবে। বুঝছেন ইস্যুটা? জি, হ্যাঁ। নাকি কমপ্লেক্সিটি আছে? না, একটু কমপ্লেক্স না, এখানকার তেমন একটা কমপ্লেক্সি না, যেটা রানিং আমরা স্টার্ট করি এটা নিয়ে কোনো ইয়ে নাই ইনশাআল্লাহ। এটা ক্লিয়ার হলেই ধরেন আপনার পিছনের দিকে সব ক্লিয়ার হয়ে গেছে। না, এই যেটা 5 নম্বরের যে জিনিসটা আমরা করলাম মোটামুটি এটা মাথার মগজের মধ্যে একটু আসে গেছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। মানে এটা যদি আমরা ধরতে পারি না তাহলে ধরেন আমাদের পুরা লেসনটাই মানে পুরা আর্কিটেকচারটাই মাথায় ঢুকে গেছে ধরে নিতে পারবো, এটা জানাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। দ্য সার্ভার প্রসেস রিটাইপস এনি নেসেসারি ডেটা ভ্যালুস either from actual data file from values stored in the database buffer cache. সার্ভার প্রসেস প্রয়োজনীয় ডেটাগুলো ডেটা ফাইল থেকে এনে রাখে হচ্ছে কোথায়? ডেটাবেস বাফার ক্যাশেতে। আমরা যে মেমোরি রিজিয়নের কথা বলেছিলাম না, শেয়ার্ড ফুল, ডিবি বাফার, লার্জ ফুল, তার মানে পার্মানেন্টলি তো আমাদের ডেটা আছে কোথায়? ডেটা ফাইলে। সার্ভার প্রসেস কি করবে? সেই ডেটাটা তুলে এনে ডেটা ফাইল থেকে তুলে এনে ডেটাবেস বাফারে রাখবে। বাফার থেকেই কিন্তু একজন ইউজার দেখতে পাবে। দ্য সার্ভার প্রসেস মডিফাইস ডেটা ইন দ্য SGA বিকজ দ্য ট্রানজ্যাকশন ইজ কমিটেড। এই সার্ভার প্রসেসেই SGA ডেটাটা মডিফাই করবে। SGA ডেটাটা মডিফাই করবে, দ্যাট মিনস এখন কোনো ডেটা যদি কমিট হয়ে যায় তখন তো আর বাফারে সেটা রাখার দরকার আছে নাই। আচ্ছা, নিচের বর্ণনাটা পড়লে আপনি একটু ক্লিয়ার হয়ে যাবেন। বিকজ দ্য ট্রানজ্যাকশন ইজ কমিটেড, the log writer process immediately records the transaction in the read log files. The database writer process writes modified blocks permanently to disk when it's efficient to do so. বিষয়টা ক্লিয়ার হয়েছে না? জি। কারণ এই সার্ভার প্রসেসেই ওই SGA টাকেও কি করবে? মডিফাই করে নিবে
হচ্ছে কিভাবে, বাফারে যেই ডেটাটা আছে আপনি যখন ট্রানজ্যাকশনটা কমিট করলেন, ট্রানজ্যাকশনটা কমপ্লিট করার পরে বাফারের ডেটাটা সে ডেটা ফাইলে নিয়ে গেল। ওই কমিট হওয়ার পূর্বেই লগ রাইটার কি করছে, লগে যে ইনফরমেশন ছিল লগের ইনফরমেশনটা সে লগ ফাইলে, রিড লগ ফাইলে নিয়ে গেছে। ইফ দ্য ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল, আপনি যে কমিটি স্টেটমেন্ট চালালেন, কমিটি স্টেটমেন্টটা সাকসেস হয়েছে, দ্য সার্ভার প্রসেস সেন্ডস এ মেসেজ অ্যাক্রস দ্য নেটওয়ার্ক টু দ্য অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনে একটা মেসেজ পাঠাবে। আমরা যেরকম কোনো ডেটা যখন কমিট করি মেসেজ পাঠায় না, ওয়ান রেকর্ড ইজ কমপ্লিটেড, এই মেসেজ পাঠাবে। ইফ ইট ইজ নট সাকসেসফুল অ্যান এরর মেসেজ ইজ ট্রান্সমিটেড, যদি সে সাকসেস না করতে পারে এরর মেসেজ পাঠাবে। দুটাই কোথায় পাঠাবে? অ্যাপ্লিকেশনে পাঠাবে। অ্যাপ্লিকেশনটা বলতে এখানে কি বুঝতেছি, এখানে কোন অ্যাপ্লিকেশনে পাঠাবে? অ্যাপ্লিকেশন দ্যাট মিন্স এই যে ক্লায়েন্ট টুলস, ক্লায়েন্টস আবার এসকিউএল প্লাস। আচ্ছা, হ্যাঁ, এটা এখানে চলে আসতেছে আবার। আপনি যখন এখানেই ধরেন কোনো ইনফরমেশন এন্ট্রি দেন, এন্ট্রি দিলে যদি এটা সাকসেস হয় তখন এখানে মেসেজ দেখায় না? জি। আর যখন আনসাকসেস হয় তখন কিন্তু এরর মেসেজ দেখায়। সেটা বলছে আর কি, এই অ্যাপ্লিকেশনে সে কি করবে এই কথাটাই বলছে এখানে। সাকসেসফুল, the server process sends a message across the network to the application. If it is not successful, an error message is transmitted. ওইটা তাহলে আমরা এর থেকে পাইতেছি, সার্ভার প্রসেস থেকে পাইতেছি। Through this entire procedure and the other background process run watching for conditions that requires intervention. এখন এই ইন্টারাকশনটা আপনার একটু দেখেন, ইন্টারাকশনটা যদি আপনি বুঝেন তাহলে আপনি সব বুঝে গেছেন। ডেটাবেজের যে আমরা যে এক্সপ্লোর করলাম, ডেটাবেজ আর্কিটেকচার মানে এক্সপ্লোর হয়ে গেছে শুধু এই ইন্টারাকশনটা ক্লিয়ার হলেই। ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন টুল রান করে রিকোয়েস্ট পাঠালে একটা ইউজার প্রসেস ক্রিয়েট হয়, তখনই কি হয়, ইনস্ট্যান্সে লিসেনার রান হয়, সার্ভার প্রসেস জেনারেট করে, লিসেনার ইউজার প্রসেসকে ডিটেক্ট করে, সার্ভার প্রসেসের সাথে কি করে, লিঙ্ক স্থাপন করে দেয়, তাই না? তারপরে একটা এসকিউএল স্টেটমেন্ট আপনি যখন রান করেন, এসকিউএল একটা স্টেটমেন্ট রান করলে সার্ভার প্রসেস আপনি এই অ্যাপ্লিকেশন টুল থেকে একটা এসকিউএল স্টেটমেন্ট যখন রান করেন, স্টেটমেন্টটা সার্ভার প্রসেস কি করে, রিসিভ করে ওই স্টেটমেন্টটা নিয়ে সে শেয়ার্ড ফুলে চলে যায়। এই যে এখানে শেয়ার্ড ফুলে আসে, শেয়ার্ড ফুলে এসে সে চেক করে এটা আছে কি না। যদি সে এটা এখানে পায় তখন সে চেক করে আপনি ক্লায়েন্ট হিসাবে যেই ডেটার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন এই রিকোয়েস্টেড ডেটার দেখার প্রিভিলেজ আপনার আছে কি না। যদি প্রিভিলেজ থাকে সে আপনাকে সেটা দেখাবে। আর যদি সে আপনার এই যে স্টেটমেন্ট আপনি পাঠিয়েছেন সেটা যদি শেয়ার্ড ফুলে না থাকে তখন সে এই শেয়ার্ড ফুলে একটা জায়গা অ্যালোকেট করবে, ওই স্টেটমেন্টটাকে পার্স করবে, প্রসেস করবে। এই যে আমরা 5 নম্বরে যেটা বলেছি। এরপরে এই সার্ভার প্রসেস কি করবে, ওই যে আপনি যেটা চেয়েছেন সেই ভ্যালুটা এখান থেকে আপনাকে রিট্রিভ করে দিবে, নেসেসারি ভ্যালু। 6 নম্বরে necessary value either from the actual data file। কোথা থেকে এনে দিবে? ফার্স্ট হচ্ছে ওই বাফারে এনে ফার্স্টে রাখবে।
বাফার থেকে দিবে। তারপর প্রসেস তো বললাম, সার্ভার প্রসেস এসজি এটাকে মডিফাই করে নেবে। এসজি এটাকে আপনি যখন কোনো ট্রানজ্যাকশন কমপ্লিট করবেন সে এসজি এটাকে মডিফাই করে নেবে। যেমন বাফার থেকে ডিবি রাইটার ডেটাটাকে এই স্টোরেজে নিয়ে যাবে। তারপরে রিডিউতে স্টোরেজে যাওয়ার আগেই, মানে এখানে এই কাজটা ডেটা বাফার থেকে বাফার থেকে ডেটাবেজে ডেটা ফাইলে ডেটাটা আসার আগেই রিডুলগ কি করবে, রিডুলগ বাফার থেকে ডেটাটা রিডুলগ বাফারে নিয়ে যাবে। এই কাজটা লগ রাইটার করবে। এটা 6 নম্বরে বলেছে আর কি। আর 8 নাম্বার, সরি এটা 7 নম্বরে বলেছে। আর 8 নম্বরে হচ্ছে আপনি যেই স্টেটমেন্ট পাঠিয়েছেন সেই স্টেটমেন্ট যদি সাকসেস হয় তাহলে সার্ভার প্রসেস আপনাকে, মানে যে স্টেটমেন্ট যে ট্রানজ্যাকশনটা আপনি কমপ্লিট করেছেন সেটা যদি ডেটাবেস পর্যন্ত পৌঁছে পার্মানেন্ট হতে পারে তাহলে সার্ভার প্রসেস আপনার অ্যাপ্লিকেশন টুলে একটা মেসেজ পাঠাবে কনফার্মেশন। আনসাকসেস হলেও সে এরর মেসেজ পাঠাবে। ওকে, থ্যাংক ইউ। আজকে এখানেই থাকুক নাকি? জি, আজকে তাহলে এখানে শেষ করে দেই।